আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি মৌলের ধারণা ও রাসায়নিক গণনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আজকের টপিকগুলা খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নে আসবেই এই সব টপিক থেকে, অর্থাৎ শতকরা সংযুতি, স্থূল সংকেত, আণবিক সংকেত কিভাবে নির্ণয় করতে হয় আজকের ক্লাসে আমি তা দেখাবো। তো চলো শুরু করি। প্রথমেই যদি আমি একটা আলোচনা করি যে মৌলের যৌগে মৌলের শতকরা সংযুতি বলতে কি বোঝায়। আচ্ছা, শতকরা কথাটা বুঝলে আমাদের 100 কথাটা মনে পড়ে, যে 100 ভাগের মধ্যে কোনো কিছু কত ভাগ আছে সেটাই তো আমার পার্সেন্টেজ। তার মানে শতকরা সংযুতি এমনই একটা কিছু যে কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল যত গ্রাম থাকে তাকে বলা হবে ওই মৌলের শতকরা সংযুতি। তার মানে আমি যদি একটু ধরি যে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে একটা যৌগ, তো এই যৌগের মধ্যে আমি ধরলাম এই যৌগের পরিমাণ আমার কাছে 100 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আছে। এর মধ্যে সোডিয়াম কতটুকু আছে এবং ক্লোরিন কতটুকু আছে সেটাই হচ্ছে আমার কি সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি। তার মানে আমি যদি আরেকবার বলি, শতকরা সংযুতি হচ্ছে কোনো একটা যৌগের 100 গ্রামের মধ্যে কোনো একটা মৌল যত গ্রাম থাকে তাকে বলা হবে ওই মৌলের শতকরা সংযুতি। তো এই শতকরা সংযুতিকে আবার একটা সূত্রের মাধ্যমে সংজ্ঞায়িত করা যায়। আমি একটু দেখি। তো আমি যদি বলি যে শতকরা সংযুতি মৌলের শতকরা সংযুতি, তো মৌলের শতকরা সংযুতি নির্ণয়ের একটা ফর্মুলা আছে। একটা ফর্মুলাটা হচ্ছে এরকম, ফর্মুলাটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর তারপর হচ্ছে পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর এর সাথে ইন্টু 100%। ওকে, তার মানে আমি যদি বলি কোনো একটা যৌগের কোনো একটি মৌলের শতকরা সংযুতি বের করব, তাহলে সেই মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা ডিভাইডেড বাই যৌগটির আণবিক ভর ইন্টু 100 দিলে আমার শতকরা সংযুতি বের হয়ে যাবে। তো এই কনসেপ্টটা দিয়ে আমরা কিন্তু চাইলে এই ম্যাথটা করে ফেলতে পারি যে অ্যালুমিনিয়াম সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত। ওকে, আমি যদি ম্যাথটা একটু এখান থেকে শুরু করি যে অ্যালুমিনিয়াম সালফেট, তো অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভরটা কত? অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভরটা যদি আমি বের করি, অ্যালুমিনিয়াম কত? 27 ইন্টু 2 প্লাস সালফার হচ্ছে 32। সালফার এখানে আছে কয়টা? এই যে 3 দিয়ে গুণ আছে, তার মানে সালফার আছে 3টা, প্লাস অক্সিজেন কত? 16। অক্সিজেন আছে কয়টা? সালফেটের মধ্যে 4টা অক্সিজেন থাকে, এরকম 3টা সালফেট, তাহলে 3 4 12টা অক্সিজেন। তো এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেটর করি তাহলে আমার, তো ক্যালকুলেশন যদি করি আমি 27 ইন্টু 2 প্লাস 32 ইন্টু 3 প্লাস 16 ইন্টু 12, তাহলে এখান থেকে আসবে 342। তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের আণবিক ভর পাইলাম 342। তো এখান থেকে আমরা এখন লিখব যে অ্যালুমিনিয়াম এর শতকরা সংযুতি, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতিটা আমরা একটু যদি বের করি তাহলে কত আসে দেখি একটু। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। অ্যালুমিনিয়াম আছে কয়টা? 2টা, তার সাথে 100 ডিভাইডেড বাই 342%। তো এখান থেকে আমি অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি পেয়ে যাব। কত আসে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি যদি আমি একটু করি, এখান থেকে আসবে 27 ইন্টু 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 342
এখান থেকে আসে 15.78 15.78%। তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি কত? 15.78%। একইভাবে আমরা বের করব যে সালফারের শতকরা সংযুতি। তো সালফারের শতকরা সংযুতিটা যদি আমি বের করি, সালফার হচ্ছে 32 পারমাণবিক ভর। সালফারের পরমাণু সংখ্যা এখানে কয়টা? 3টা। তার সাথে 100 গুণন ডিভাইডেড বাই আণবিক ভর 342। তো এখান থেকে সালফারের শতকরা সংযুতিটা কত বের হয় একটু দেখি। তো এখান থেকে আসবে 32 × 3 × 100 ডিভাইডেড বাই 342। তো এখান থেকে আসবে 28.07%। এখন চাইলে আমরা কি করতে পারি? অ্যালুমিনিয়াম এবং সালফারের শতকরা সংযুতি দুইটা যোগ করতে পারি, 100 থেকে বিয়োগ করতে পারি। যোগ করে 100 থেকে বিয়োগ করলে আমরা কার শতকরা সংযুতি পাবো? অক্সিজেনের। অথবা আমরা এই ফর্মুলা দিয়েও অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে পারি। তো এই ফর্মুলা দিয়ে যদি আমি বের করি, তাহলে অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে 12টা, 100 ডিভাইডেড বাই 342%। তো এখান থেকে অক্সিজেনের শতকরা সংযুতিটা আমরা পেয়ে যাব। তো অক্সিজেনের শতকরা সংযুতি কত? 16 × 12 × 100 ডিভাইডেড বাই 342। তো এখান থেকে আসবে 56.14%। তার মানে অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি যথাক্রমে 15.78%, 18.07% and 56.14%। তো এখান থেকে কিন্তু আমরা এইভাবেই যে কোনো যৌগের ক্ষেত্রে তার মৌলের শতকরা সংযুতি বের করতে পারবো। তো এবার আমরা আমাদের পরের টপিকে আসবো, সেটা হচ্ছে কি শতকরা সংযুতি এবং স্থূল সংকেত। শতকরা সংযুতি দেওয়া থাকলে আমরা কিভাবে স্থূল সংকেত বের করব, অথবা শতকরা সংযুক্তি বের করার পরে আমরা কিভাবে স্থূল সংকেত বের করব সেটা আমরা দেখাবো একটা। তো আমরা যদি শতকরা সংযুতি তো বুঝলাম, স্থূল সংকেতটা হচ্ছে একটু যদি বলি, স্থূল সংকেতের সংজ্ঞায়িতটা এভাবে করা যায় যে সংকেতের মাধ্যমে কোনো একটা যৌগে পরমাণুর অনুপাত সংখ্যা বোঝায়। কি বলছি? যে সংকেতের মাধ্যমে কোনো যৌগে উপস্থিত পরমাণুর সংখ্যার অনুপাত বোঝায় তাকে বলা হবে স্থূল সংকেত। যেমন আমরা যদি একটা সংকেত লিখি CH, এটা একটা স্থূল সংকেত বললাম, তাহলে এই স্থূল সংকেত এটা কার কার স্থূল সংকেত হইতে পারে? C2H2 হইতে পারে, কি C4H4 হইতে পারে, তারপর হইতে পারে কি C6H6, এগুলোর কি স্থূল সংকেত হইতে পারে। তার মানে আমি স্থূল সংকেত থেকে বুঝছি যে এখানে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, অনুপাতটা 1:1 অনুপাত। এখানে 2:2 হইতে পারে, 4:4 হইতে পারে, 6:6 হইতে পারে। তার মানে আমি স্পেসিফিকলি বলতে পারছি না স্থূল সংকেত থেকে যৌগটা আসলে কি। তার মানে স্থূল সংকেত থেকে একাধিক যৌগের ক্ষেত্রে একাধিক যৌগের স্থূল সংকেত সেম হইতে পারে। ঠিক আছে, সেটাই বললাম আর কি। তো এখন যদি আমি একটু স্থূল সংকেতটা বের করি, যেমন স্থূল সংকেতের আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে হাইড্রোজেন পারঅক্সাইড। তো এখানে হাইড্রোজেন পরমাণু আছে আর অক্সিজেন পরমাণু আছে, পরমাণুগুলোর পরমাণু অনুপাত কত আছে? 2:3। তাহলে এটা আসবে 1:1। তার মানে HO, হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেতটা কি হবে? HO, হাইড্রোজেন পারঅক্সাইড। ওকে, এখন আমরা একটা প্রবলেম সলভ করব, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে স্থূল সংকেত বের করা যায়। তো কোন যৌগের মৌলের শতকরা সংযুতি আমার কাছে দেওয়া আছে, যেমন হাইড্রোজেন দেওয়া আছে 2.04%, সালফার দেওয়া আছে 32.65% and অক্সিজেন দেওয়া আছে 65.30%। ওকে, তো এখান থেকে আমাকে স্থূল সংকেত বের করতে বলছে। তো আমি যদি ম্যাথটা একটু সলভ করি, প্রথমে লিখবো কি হাইড্রোজেনের শতকরা সংযুতি।
তো এখানে কি কি দেওয়া আছে, যে হাইড্রোজেন দেওয়া আছে 2.04%, আর এখান থেকে সালফার দেওয়া আছে 32.65%, আর এখান থেকে অক্সিজেন দেওয়া আছে 65.30%। ওকে, তার মানে এই পার্সেন্ট দ্বারা আমরা কি বুঝতে পারতেছি যে ওই যৌগের মধ্যে হাইড্রোজেন আছে, সালফার আছে এবং অক্সিজেন আছে, এবং তাদের শতকরা সংযুতিগুলো আমাকে দেওয়া আছে। এগুলা কয়েকটা স্টেপে অঙ্কটা করতে হবে। প্রথমে হচ্ছে কি, প্রথমে আমি স্টেপগুলো একটু বলি। প্রথমে হবে শতকরা সংযুতিকে নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। আচ্ছা, না লিখে একটু করে দিই, সমস্যা নেই। কি বলবো, নিজস্ব পারমাণবিক সংখ্যা দ্বারা নাকি ভর দ্বারা, পারমাণবিক ভর দ্বারা। পারমাণবিক ভর দ্বারা প্রত্যেকটা শতকরা সংযুতিকে ভাগ করতে হবে। তার মানে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি বলি, হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 2.04, আর হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তার মানে এখান থেকে আসবে কত, 2.04। তো একইভাবে সালফারেরটা যদি আমি বলি, সালফারের শতকরা সংযুতি দেওয়া আছে 32.65, এখান থেকে আমরা 32 দিয়ে ভাগ করব, কারণ সালফারের পারমাণবিক ভর কত, 32। তো 32.65 ভাগ 32, এখান থেকে আসবে 1.02। একইভাবে আমি যদি অক্সিজেনেরটা বের করি, তাহলে আসবে কত, অক্সিজেনের শতকরা সংযুতি দেওয়া আছে 65.30, আর অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তো এখান থেকে কত আসে একটু দেখি। তো এখান থেকে আসবে 65.30 ভাগ 16, এখান থেকে আসবে হচ্ছে 4.08। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কি করলাম, শতকরা সংযুক্তি দেওয়া আছে, তাহলে প্রত্যেকটা শতকরা সংযুক্তিকে তাদের নিজস্ব পারমাণবিক ভর দিয়ে ভাগ করে একটা ভাগফল পাবো। এখন আমাকে একটু দেখতে হবে যে এই ভাগফলের মধ্যে এই ভাগফলটা কি সবচেয়ে ছোট না, সবচেয়ে ছোট ভাগফল দিয়ে এই তিনটা ভাগফলকে আবার পুনরায় ভাগ করতে হবে। কি বললাম, দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই ভাগফলগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাগফল দিয়ে প্রত্যেক ভাগফলকে আবার ভাগ করতে হবে। তো আমি যদি লিখি যে 1.02 দ্বারা ভাগ ফল গুলোকে পুনরায় ভাগ করে পাই, কিরকম হবে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমি যদি লিখি, হাইড্রোজেনের ভাগফল কত ছিল, 2.04, আর সর্বকনিষ্ঠ ভাগফল কত, 1.02। এখান থেকে আসবে কত, ভাগ করলে আসে মেবি 2। আর এখান থেকে সালফারের ক্ষেত্রে আমরা যদি লিখি, সালফার কত ছিল, 1.02, আর এটা ভাগও করব 1.02 দ্বারা, তাহলে এখান থেকে আসবে 1। একইভাবে আমি যদি অক্সিজেনেরটা বের করি, তাহলে অক্সিজেনেরটা কি ছিল, 4.08, এটাকে 1.02 দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে 4। ওকে, তার মানে আমরা এখান থেকে পাইলাম কি, হাইড্রোজেন কয়টা আছে, সালফার কয়টা আছে, এবং অক্সিজেন কয়টা আছে। এই ভাগফল করার উদ্দেশ্যটা সেটাই। তো এখান থেকে আমরা স্থূল সংকেতটা স্পেসিফিকলি বলতে পারবো যে স্থূল সংকেতটা কত হবে, হাইড্রোজেন 2, সালফার 1, আর অক্সিজেন 4। অর্থাৎ এখানে যে ভাগফলগুলো পাবো, আচ্ছা একটা কথা, এখানে ভাগফলগুলো সবসময় যে সিঙ্গেল ডিজিট আসবে এরকম না, অনেক সময় ডবল ডিজিট আসতে পারে, অনেক সময় ফ্র্যাকশন আসতে পারে। ফ্র্যাকশন যদি দশমিক আসে, তাহলে কি করব, দশমিক আসলে তার পূর্ববর্তী অথবা পরবর্তী কোন একটা পূর্ণ সংখ্যা যদি কনভার্ট করা যায় ইজিলি, গুণ করে ভাগ করে, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে একই সেম সংখ্যা দিয়ে গুণ করে ভাগ করে যদি আমি একটা পূর্ণ সংখ্যা আনতে পারি, তাহলে আনবো। যেমন এই ম্যাটটার ক্ষেত্রে কিন্তু আমার কোনো ফ্র্যাকশন আসেনি, তাহলে আমার আর গুণ করার প্রয়োজন নাই, তো আমি ওইভাবে বসিয়েছি।
তো এখান থেকে আমরা স্পেসিফিকলি বলতে পারছি যে এটা হচ্ছে H2SO4 কি আমাদের স্থূল সংকেতটা কি একটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। তার মানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি যদি স্থূল সংকেত বের করি তাহলে সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেতও যা আণবিক সংকেতও তাই। কারণ কি এখানে দুইটা আছে, এখানে একটা আছে, এখানে চারটা আছে। এটা যদি 2:1:4 করি, 2:1:4, তার মানে এটাকে তো আর ছোট করা যাচ্ছে না, অনুপাত করা যাচ্ছে না, 1 এসে গেছে। ওকে, তো এবার আসবো আমরা শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায়। তো শতকরা সংযুতি থেকে কিভাবে আণবিক সংকেত নির্ণয় করা যায় সেটা একটু দেখব। প্রথমেই আমরা বলি যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইন্টু n, স্থূল সংকেত ইন্টু n। অর্থাৎ আণবিক সংকেত যদি আমি বলি যে আণবিক সংকেত হচ্ছে এমন সংকেত যেখানে কোন একটা মৌল কি পরিমাণে আছে তার সংখ্যাগত মান জানা যায়, সেটা হচ্ছে আণবিক সংকেত। যেমন আমি যদি বলি কি বলবো এখানে, এই যে প্রথমে বলছিলাম C6H6 বেনজিন। তো বেনজিনের ক্ষেত্রে আমরা কি বলতে পারছি এখানে, এটা হচ্ছে বেনজিনের আণবিক সংকেত। তার মানে কার্বন আছে কয়টা, 6টা, হাইড্রোজেন আছে 6টা, স্পেসিফিকলি আমি বলতে পারছি যে বেনজিনের মধ্যে কার্বন আছে 6টা, হাইড্রোজেন আছে 6টা। কিন্তু এই বেনজিনের স্থূল সংকেত যখন আমি দেখলাম CH স্থূল সংকেত, সেখান থেকে কিন্তু আমি স্পেসিফিকলি বলতে পারছি না যে এটা আসলেই বেনজিনের স্থূল সংকেত নাকি অন্য কারো। ইভেন কার্বন সংখ্যা কয়টা আছে, হাইড্রোজেন কয়টা আছে সেই মেইন যৌগে অর্থাৎ আণবিক সংকেতে, সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। তো এটাকে যদি আমি n দিয়ে গুণ করি আর এই n এর মানটা যদি আমি বের করতে পারি তাহলেই কিন্তু আমরা আণবিক সংকেতটা বের করতে পারবো। তো সেখান থেকে একটা ফর্মুলা আছে, আমি যদি বলি যে এই n এর মানটা যদি আমি বের করি, এই যে n এর মানটা বের করতে পারলে কিন্তু আমার কাজটা শেষ। তো n এর মানটা যদি আমি বের করতে চাই তাহলে লিখবো আণবিক ভর, আণবিক সংকেতের বা আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। কি বললাম, আণবিক ভর এবং আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। ওকে, তো আমরা এই বেসিক নিয়ে যদি আমরা এই অঙ্কটা করি, কি বলবো, কোন একটা যৌগে কার্বন দেওয়া আছে পার্সেন্টেজ হিসাবে এবং হাইড্রোজেন দেওয়া আছে, যৌগটির আণবিক ভর যদি কত হয় 78 হয়, তাহলে যৌগটির আণবিক সংকেত কেমন হবে। তো এখানে আমার কি কি দেওয়া আছে, আচ্ছা একটা স্পেসিফিক কথাবার্তা হচ্ছে কার্বনের পার্সেন্টেজ মানে কি, কার্বনের শতকরা সংযুতি দেওয়া আছে, হাইড্রোজেনের শতকরা সংযুতি দেওয়া আছে। তাহলে শতকরা সংযুতি থেকে আমি যদি স্থূল সংকেতের ভর বের করতে চাই তাহলে আমাকে প্রথমে স্থূল সংকেতটা বের করতে হবে। তো আমি যদি এখান থেকে প্রথমে স্থূল সংকেতটা বের করে নেই, তারপরে স্থূল সংকেতের ভর দিয়ে যদি আণবিক ভরকে ভাগ করে দিই তাহলে n এর মান পাবো। তার মানে আমাকে পূর্বের ম্যাথের মতোই আবার করতে হবে। যেমন আমি যদি করি বাংলাটা লিখলাম না, কার্বন হচ্ছে 92.31%, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12 দিয়ে ভাগ করব। আর এখান থেকে হাইড্রোজেন হচ্ছে 7.69 দিয়ে ভাগ করব। তো এখান থেকে আসবে 7.69, আর উপরেরটা যদি ভাগ করি তাহলে কত আসে একটু দেখি, 92.31 ভাগ 12, এখান থেকে আসতেছে হ্যাঁ 7.69 আসছে, 7.69। ওকে, তার মানে আমি কি বলছিলাম, প্রথমে পারমাণবিক ভর দ্বারা নিজস্ব পারমাণবিক ভর দ্বারা শতকরা সংযুক্তি ভাগ করতে হবে। ভাগ করলাম কার্বনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখলাম সেম। এবার এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, দুইটা তো সেম, তাহলে একটা দিয়ে ভাগ করলেই হবে। তার মানে 7.69 দ্বারা পুনরায় ভাগ করে,
পুনরায় যদি ভাগ করি তাহলে কত আসে? কার্বনের ক্ষেত্রে আসবে 7.69 ডিভাইডেড বাই 7.69 ইকুয়াল 1, আর হাইড্রোজেনের ক্ষেত্রেও সেমই আসবে 7.69 ডিভাইডেড বাই 7.69 ইকুয়াল 1। তো এখান থেকে আমরা কিন্তু খুব সহজে স্থূল সংকেতটা পেয়ে গেলাম। স্থূল সংকেত পাইলাম কি? C1H1, তার মানে CH। ওকে, তো এখান থেকে আমরা বলবো স্থূল সংকেতের ভর, এর ভরটা কত? স্থূল সংকেতের ভরটা কত? কার্বন 12 আর হাইড্রোজেন হচ্ছে 1, কার্বন 12 হাইড্রোজেন 1, তার মানে এখান থেকে আসবে 13। তার মানে স্থূল সংকেতের ভর আমরা পেয়ে গেলাম 13। তো এখান থেকে আমরা যদি n এর মানটা একটু বের করি তাহলে কি হবে? প্রথমে হচ্ছে কি আণবিক ভর। আণবিক ভর কত দেওয়া আছে? 78। এই যেখানে আমার আণবিক ভর দেওয়া আছে 78। তো তারপরে স্থূল সংকেতের ভর পাইলাম 13। তো এখান থেকে যদি আমি একটু ভাগটা করি তাহলে কত আসে? 78 ডিভাইডেড বাই 13, এখান থেকে আসে 6, n এর মান আসে 6। ওকে, n এর মান হচ্ছে 6। তো এখন আমরা লিখতে পারবো যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত। স্থূল সংকেত কত পাইলাম? CH তার সাথে n। তো nটা দিয়ে দুইটাকে গুণ করে দিলে কি আসবে? CnHn, আর n এর মান যখন 6 তখন C6H6, n ইকুয়াল 6 বসাইছি। ওকে, তার মানে আমাদের কিন্তু আণবিক সংকেতটা পেয়ে গেলাম C6H6। এটা কার নাম? এটা হচ্ছে বেনজিন। এটা হচ্ছে বেনজিন। বেনজিনের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, পরে দেখবা যখন তোমরা কি করবা। বেনজিনটা মনে হয় ইয়েতে আছে, জৈব রসায়নে বেনজিনের স্ট্রাকচারটা এরকম। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আণবিক সংকেতটা বের করতে পারি। তো আরেকটু বলে দেই যে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত কিভাবে বের করতে হয়। তো আণবিক সংকেত থেকে স্থূল সংকেতটা যদি আমরা একটু বলি, তো আমরা দেখি এবার আণবিক সংকেত থেকে স্থূল সংকেতটা কিভাবে বের করতে হয়। তো আণবিক সংকেত থেকে যদি স্থূল সংকেতটা একটু বের করি, আণবিক সংকেত আমরা কি বললাম? পরমাণু সংখ্যা সম্পর্কে ধারণা দেয়। যেমন আমি একটা আণবিক সংকেত লিখি যে গ্লুকোজের আণবিক সংকেত কি? C6H12O6। এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। তো আণবিক সংকেত থেকে স্থূল সংকেত বের করার পদ্ধতি আর কি কি লিখবো? যে পরমাণু সমূহের অনুপাত। তো পরমাণু সমূহ এখানে কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে। তার মানে পরমাণু সমূহের পরমাণু সমূহের অনুপাত। তো পরমাণু সমূহের অনুপাত যদি বের করি, C/2H মানে হাইড্রোজেন টু অক্সিজেন। ওকে, কার্বন আছে 6টা, হাইড্রোজেন 12টা, তারপরে অক্সিজেন 6টা। এখন যদি আমি সবগুলাকে 6 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে? 1:2:1। তার মানে আমার স্থূল সংকেতটা আসার কথা C1H2O1। তো আমরা তো 1 লিখি না, এটার স্থূল সংকেত হবে CH2O। তার মানে গ্লুকোজের স্থূল সংকেতটা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারলাম, CH2O। আচ্ছা, আমরা যদি বলি যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার স্থূল সংকেত কি হবে? সালফিউরিক অ্যাসিডের স্থূল সংকেতের ক্ষেত্রে আমরা কি পাবো? অক্সিজেন। তো এখান থেকে পাচ্ছি 2:1:4। তার মানে এখান থেকে কোনো কাটাকাটি যাচ্ছে না। তার মানে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে স্থূল সংকেতও যা, আণবিক সংকেতও তা। এখন যদি আমরা ওই যে দেখলাম একটু আগে C2H4 যদি হয়, এটার নাম হচ্ছে ইথিন। এটা হচ্ছে ইথিন। তো ইথিনের ক্ষেত্রে যদি আমি বলি যে ইথিনের স্থূল সংকেতটা কেমন হবে? ইথিনের স্থূল সংকেত হবে 2:4। তার মানে এখান থেকে আসবে 1:2। তার মানে C1H2। তো এখান থেকে লিখবো CH2।
এভাবে কিন্তু আমরা খুব সহজে আণবিক সংকেত থেকে স্থূল সংকেত নির্ণয় করতে পারি। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য, কারণ প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসবেই স্থূল সংকেত নির্ণয় করো অথবা স্থূল সংকেত থেকে শতকরা সংযুতি নির্ণয় করো অথবা শতকরা সংযুতি থেকে কি করবে, স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয় করো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।